আলটিমেটলি আমরা বোর্ড করতে পেরেছি, ফাইনাল কল ছিল। সো উই আর রেডি টু টেক অফ। শুধু স্ক্রিনটা খুব ডিস্টার্ব করছে। রাইট নাও আমরা আমাদের 50% জার্নি অলরেডি ট্রাভেল করে ফেলেছি। মাঠে খেলা দেখতে গেলে যে প্র্যাকটিস হয় সেটা বেটার লাগে দ্যান দিস। ওদের দেওয়া মুভিটা না দুর্দান্ত ছিল, ওই জন্য আরেকটা চাইলাম, সাথে সাথে দিয়ে দিলাম। আর জাস্ট 20 থেকে 30 মিনিট মতো লাগবে ম্যাক্সিমাম। আজ 14 ডিসেম্বর 2023, ঘড়িতে বাজে প্রায় 12:30। এখন আমরা আছি দিল্লি এয়ারপোর্টে। আমাদের পরবর্তী কানেক্টিং ইন্টারন্যাশনাল ফ্লাইট এয়ার ইন্ডিয়ার AI 143, যেটা দুপুর 1:05 নাগাদ আছে। আজ আমরা কলকাতা থেকে ফ্লাইট ধরেছি সকাল 6:30 আর দিল্লি এসে পৌঁছেছি সকাল 9:15। তারপর প্রায় 3.5 ঘন্টার লম্বা লেওভার ছিল। সেই সময় আমরা 2 টাকায় আনলিমিটেড খাবার এক্সপিরিয়েন্স করেছি, আর এই সবটাই আমরা তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের আগের এপিসোডগুলোতে। যদি না দেখে থাকো অবশ্যই আমাদের ইউরোপ ডায়েরিজের আগের এপিসোডগুলো দেখে নিও। ভিডিওর আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। দিল্লি এয়ারপোর্টে সব ইন্টারন্যাশনাল ফ্লাইটই কিন্তু টার্মিনাল 3 থেকেই ছাড়ে। আমরা বুকিং এর সময় অন্য একটা ফ্লাইট দেখেছিলাম, সেটার প্রাইস আমাদের একটু কম পড়তো, কিন্তু সেটা আমাদের দিল্লি টার্মিনাল 1-এ নামিয়ে দিত, আর তারপরের কানেক্টিং ফ্লাইট ধরার জন্য সেই টার্মিনাল 3-তে যেতে হতো। এবং সেটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ, কারণ টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3 যেতে গেলে বাই রোড তোমাদের গাড়িতে যেতে হবে অলমোস্ট 8 কিলোমিটার। আর দিল্লি ট্রাফিক তো তোমরা জানোই। তার জন্যই আমরা এয়ার ইন্ডিয়া বুক করেছি, কারণ এয়ার ইন্ডিয়া তাদের ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ফ্লাইট দুটোই কিন্তু এই টার্মিনাল 3 থেকে অপারেট করে। উই আর লিটারালি লেট। আমরা দৌড়চ্ছি, জানি না কেন আজকে এত লেট হয়ে গেল। এরকম কারোর করা উচিত না। এভরিওয়ান শুড বি অন টাইম। আলটিমেটলি আমরা বোর্ড করতে পেরেছি, ফাইনাল কল ছিল। একটু টেনশনে ছিলাম, তাই জন্য আপনাদের অন দ্য ওয়ে বলতে পারিনি যে নেক্সট ফ্লাইট কোথাকার, আমরা কোথায় যাচ্ছি। সো ইন্ডিয়ার ক্যাপিটাল ছেড়ে আমরা অন্য আরেক দেশের ক্যাপিটালে যাচ্ছি, দ্যাট ইজ প্যারিস, সিটি অফ লাভ। চার্লস ডে গল এয়ারপোর্টে আমরা যাচ্ছি। এখান থেকে এটা ডিরেক্ট ফ্লাইট, এটা টাইম নেবে 9 ঘন্টা 20 মিনিট টাইম আছে। তো এটা AI 143 তো ফ্লাইটটা বেশ বড়, 333 আর কি সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা দিয়েছে ব্ল্যাঙ্কেট, ওয়েল প্যাকড আছে। এটা হচ্ছে একটা পিলো রয়েছে, ব্যাক পিলো। আর লং ডিস্টেন্স জার্নি, সো এটা একটা মানে ভালো কাজের জিনিস। এইদিকে আপনারা লেগ স্পেস দেখছেন। লেগ স্পেস মানে আগের যে ফ্লাইটটা ছিল তার থেকে এটা যথেষ্ট ভালো। লেগ রেস্ট যেটাতে মিসিং ছিল আগের ফ্লাইটটাতে। আপাতত সব তো ঠিকই ছিল, কিন্তু সৌভিকের সামনের স্ক্রিনটা একদমই কাজ করছিল না, আর আমারটা 10 বার ক্লিক করার পর একবার রেসপন্স করছিল। আর এইগুলো কিন্তু এয়ার ইন্ডিয়ার একটু দেখে নেওয়া দরকার। এই ফ্লাইটে উইন্ডোর কোনো কভার নেই। নিচে সুইচটা প্রেস করলে প্রত্যেকবার গ্লাসের কালার একটু একটু করে চেঞ্জ হবে। তোমরা চাইলে রোদ্দুরের সময় ডার্ক করে নিতে পারো, আর বাইরেটা দেখতে হলে পুরো লাইট করে রাখতে পারো। রানওয়েতে আমরা এবার চলে এসেছি, টেক অফ হবে। দিল্লি থেকে প্যারিস ডিরেক্ট যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়া ছাড়াও আরো 2-3টে ফ্লাইটের অপশনস তোমরা পেয়ে যাবে, যেমন ভিস্তারা, এয়ার ফ্রান্স এটসেট্রা। এই ডিরেক্ট ফ্লাইটের জার্নি টাইম মোটামুটি সবাই 9 ঘন্টা 20 মিনিট মতোই নেয়, কিন্তু এয়ার ইন্ডিয়ার ভাড়া তুলনামূলক কম ছিল। তোমরা যারা দীর্ঘক্ষণ টানা জার্নি করতে চাও না, তারা এমিরেটসে ভায়া দুবাই অথবা কাতার এয়ারওয়েজে ভায়া দোহা যেতে পারো।
কিন্তু এই দুটোরই ভাড়া অনেকটাই বেশি। তোমরা যদি কম দামে টিকিট কাটতে চাও তাহলে 4-5 মাস আগে টিকিট কাটতে পারো, অনেক অপশনস পাবে। কিন্তু ভাড়া কম পেলেও সাধারণত এই ফ্লাইটগুলোর স্টপেজ এবং লেওভার টাইম বেশি হবে। এই জার্নিতে আমরা টোটাল 6874 কিলোমিটার ট্রাভেল করব আর প্যারিসে পৌঁছবো ইউরোপিয়ান টাইম সন্ধে 6:12। তখন আমাদের ইন্ডিয়াতে বাজবে প্রায় রাত 11:15, যা ইউরোপের থেকে 4.5 ঘন্টা এগিয়ে। টেক অফের কিছু পরেই এসে গেল আমাদের ফার্স্ট রাউন্ড স্ন্যাক্স। আমি নিয়েছি একটু ভ্যালেন্টাইন উইথ কোক অ্যান্ড ক্রাঞ্চি কর্ন, এটা ওদের একটা সিগনেচার স্ন্যাক্স বলতে পারেন। আর তুমি কি নিয়েছো বলে দাও? আমি তো রিয়েলের অরেঞ্জ জুস নিয়েছি আর তার সাথে ন্যাচারালি ক্রাঞ্চি কর্ন। উইন্ডো আর তার পাশের সিটটা আমরা বুক করেছিলাম। ফ্লাইট খুব একটা ভর্তি ছিল না, তাই ধারের সিটে যিনি বসেছিলেন তিনি নিজে থেকেই অন্য একটা সিটে শিফট করে গেছিলেন, তাই আমরা খুব কমফোর্টেবলি বসতে পেরেছিলাম। ইতিমধ্যেই আমরা 486 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। বাইরের তাপমাত্রা -55°C। এই মুহূর্তে আমরা আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 40,000 ফিট উপরে। নিচে রয়েছে হিন্দুকুশ পর্বতমালা, যেটি পামির ও কারাকোরাম পর্বতমালার একটি অংশ। আমরা এখন পাকিস্তান পেরিয়ে আফগানিস্তানের দিকে এগোচ্ছি। নিচে বরফাবৃত পাহাড়ের শৃঙ্গগুলির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে। রাত্রের জার্নি হলে কিন্তু এটা পুরো মিস করতাম। বলতে বলতে আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে ননভেজ একটা প্ল্যাটার, এর মধ্যে জল তো দিয়েছে, ঠিক আছে। জলের সাথে সাথে কি আছে দেখা যাক। এটা একটা বান, মিষ্টি বান কোথায়? হ্যাঁ সুইট বান হতে পারে, দেখা যাক আর কি আছে। এটা ভেজ, তাই তো? ও এটা ভেজ একটা ডেজার্ট রয়েছে, ভেজ কোনো ডেজার্ট রয়েছে, চকলেট ফ্লেভার। যখন খাবো তখন আশা করি বুঝতে পারবো কিরকম। কেক টাইপের আর কি, কিছু মুজি কেক টাইপের। আরেকটা পাত্রে কি সাথে আছে? আচ্ছা কর্ন রয়েছে, সুইট কর্ন, টমেটো, লেমন, স্টার্টারের ফর্মে ওরা দিয়েছে, সর্ট অফ কন্টিনেন্টাল বলা যেতে পারে। ব্রেডের সাথে বাটার ছিল, আর অ্যাজ ইউজুয়াল আবার একটা দই দিয়েছে। দই আগের ফ্লাইটে আমরা আম দই ছিল ওটা, আর এটা হচ্ছে এটা টক দই। এটা টক দই দিয়েছে। রাইস আছে, গোবি আছে, চিকেন আছে। রাইস এটা জিরা রাইস নাকি? জিরা রাইস, হ্যাঁ জিরা রাইস। আর গোবি মশলা গোবি বললো। ঠিক আছে, ডিসেন্ট কোয়ান্টিটি নিয়ে কিছু বলবে? কোয়ান্টিটি নিয়ে ঠিক আছে। সেম জিনিস সবিকেও দিয়েছে, সেম জিনিস ওকেও দিয়েছে। আর প্রেফারেবলি যখন এসি দিয়েছে, বাস আমার আর কিছু লাগবে না, ওতেই আমার হয়ে যাবে। তো এখন অবধি সব ঠিক আছে, শুধু স্ক্রিনটা খুব ডিস্টার্ব করছে, মাঝে মাঝে কাজ করছে, মাঝে মাঝে করছে না। ঠিক আছে, এখন অবধি হ্যাভিং ফান, এখন অবধি বোর লাগেনি। দেখা যাক, এখনো বহু দূর বাকি যাওয়া। ওদের দেওয়া মুভিটা না দুর্দান্ত ছিল, ওই জন্য আরেকটা চাইলাম, সাথে সাথে দিয়ে দিল। লাইক ভয় করছিল চাইতে, লাইক দেবে কি দেবে না, আছে কি নেই বা সামথিং, বাট লাইক দিয়ে দিল। রিয়েলি গুড, খুব ভালো খেতে, মিষ্টি খুব, বাট চকলেট দারুণ দারুণ দারুণ। সো এখানে না জুসটা আনলিমিটেড, আমি আরেকবার চাইলাম আমাকে আবার অরেঞ্জ জুস দিয়ে গেল, বোধ হয় আবার চাইলে আবার দেবে। সো লাইক নাইস। সো রাইট নাও আমরা আমাদের 50% জার্নি অলরেডি ট্রাভেল করে ফেলেছি। রাইট নাও আমাদের ফ্লাইট যেখান দিয়ে যাচ্ছে সেটা ডার্ক, আর আমাদের লেফট সাইডটা এখনও ডে লাইট আছে। তো সেটা দেখে নাও তোমরা কীরকম লাগছে আমাদের লেফট সাইডটা।
লাইটের দিকে যাব, যেখানে এখনও ডে লাইট আছে। যেমন আমাদের কিছু কান্ট্রিজ যেগুলো আমরা ইউরোপিয়ান জোনের মধ্যে পড়ছে, সেখানে এখনও দিনের আলো রয়েছে। তো আমরা পেছনে টাইম জোনে পেছনে আছি, আমরা সেই সমস্ত জায়গায় যাচ্ছি এখন, যেদিকে এখনও দিনের আলো রয়েছে। এখন ইন্ডিয়ান টাইমে রাত 8:45 বাজে, আর আমরা অলমোস্ট 2/3 রাস্তা ক্রস করে ফেলেছি। এস্টিমেটেড অ্যারাইভাল টাইম ওখানে শো করছে সন্ধ্যে 6:30 প্যারিসের টাইমে। আর এখন আমরা একটু কফি নিয়েছি, আমি ব্ল্যাক কফি নিয়েছি, আর অয়োন্তিকার জন্য মিল্ক কফি বলা হয়েছিল, ওরা দিয়ে গেছে। তো আমাদের যখন কোনো রিকোয়ারমেন্ট থাকছে, আমরা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা রয়েছে তাদেরকে বললে তারা খুব ভালোই সার্ভিস আপাতত দিচ্ছে। সো এটা হচ্ছে মনিটর ওদের। মনিটরে প্রথমেই খুব আপ্লুত হয়ে গেছিলাম দেখে কি মুভিজ, মিউজিক, গেম, হ্যাঁ ইয়াং বাচ্চাদের জন্য গেমস আছে, তারপরে অনেক আরও অনেক ফিচার্স আছে। কিন্তু আমাদের আনফর্চুনেটলি এই 3টে সিটেই কোনোটাই কাজ করেনি এক্সেপ্ট ম্যাপটাই শুধু কাজ করেছে। তো দেখুন, লাইক যদি আমি মুভিজে যাই কি হয়, লাইক আশেপাশে অন্যদের যাদের দেখছি তাও দেখছি যে লোকজন তাও একটু মুভি দেখছে, একজন খুব কমই দেখছে। তার কারণ এখন ফ্লাইটের ভেতরে পুরো অন্ধকার, সবাই ঘুমাচ্ছে। এনিওয়েজ দেখুন, মুভিজে অপশনস তো ছিল ইংলিশ, হিন্দি, রিজনালের মধ্যে বাংলা ছিল, ইন্টারন্যাশনাল অনেকগুলো ছিল। তো যাই দিই না কেন, যেটাতেই যাই না কেন, অনেক ওয়েল নোন মুভিজ ছিল এখানে। বাট এই একটাই কমেন্ট দেখিয়ে যাচ্ছে ওরা কি মিডিয়া কন্টেন্ট ইজ আনঅ্যাভেলেবল, ইউজ হোম বাটন টু রিটার্ন, আর একটা সিলেকশন করুন আর এনজয় করুন। তো এই দেখতে দেখতে আমরা বোর হয়ে গেছি। ইভেন সেম থিং গোজ ফর মিউজিকের মধ্যেও লাইক রিমোটটাও যে কাজ করছে এই মুহূর্তে, এটা বিশাল ব্যাপার আর কি। বলিউড, রেট্রো অনেক অপশানস ছিল, তো ইনফ্যাক্ট আছে আর কি। তো যাই করি না কেন, আমার প্লে দিলে, হ্যাঁ না ওরা দিয়েছে, হেডফোন দিয়েছে, সে ঠিক আছে, কিন্তু কিছুই তো লোড হলো না, কিছুই প্লেও হলো না। প্লেতে যা আচ্ছা লোডিং হচ্ছে, তো স্লো আর কি। এই দিক দিয়ে দেখতে গেলে মনিটরগুলো হার্ডলি কাজ করে। মানে অনেক অপশানস ছিল অনেক কিছু, বাট কিছুই আর চলেনি। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা খুবই অ্যাক্টিভ, যখন যা চাইছি, আমি পার্টিকুলারলি 2-3 বার গরম জল পার্সোনালি চেয়েছি, তো তারা সেটা করে আমাকে দিয়েছে। ম্যাপ ছাড়া কিছু চলছে না। টুকটাক লোকজন দেখতে পাচ্ছি আশেপাশে মুভিজ দেখছে, বাট আনফর্চুনেটলি আমরা তো কিছুই করে উঠতে পারছি না। আপাতত পুরো ফ্লাইটেই খুব অন্ধকার, কারণ সবাই ঘুমাচ্ছে। সো রাইট নাও ইন্ডিয়ান টাইম 8:30 বাজে প্রায়, আর আমরা ফ্লাইটে উঠেছিলাম। আমাদের ফ্লাইট ছিল 1:05, ছেড়েছে 1:30 মতো। তো 1:30 থেকে 8:30, 7 ঘন্টা ট্রাভেল করে ফেলেছি। এবার আমাদের আর 2 ঘন্টা মতো বাকি। তো আমাদের কিছু স্ন্যাক্স সার্ভ করেছে, দেখে নিই কী আছে। জল ছিল এটার সাথে, মিনারেল ওয়াটার যেটা দেয়, আর এখানে দিয়েছে আমাদের ননভেজ অপশন ছিল। সো একটা প্যাটিস মতো আছে, চিকেন প্যাটিস, কাবাব দিয়েছে, আর এটা বোধহয় কিছু ভেজ রোল টাইপের, ভেজ চপ টাইপের কিছু একটা। তা বাদে এটা একটা ভেজ আইটি, এটা কী খেয়ে দেখতে হবে। আচ্ছা, এটা ডেজার্ট টাইপের কিছু একটা, দই আছে যা দেখতে পাচ্ছি, আর আলু চাট, রসগোল্লা। এই হচ্ছে এখন আমাদের স্ন্যাক্স। সো ছবি এতক্ষণ পর একটা কাজ পেলাম আমরা করার জন্য, সেটা হচ্ছে খাবার। এক্স্যাক্টলি, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে এরপরে কখন খাবার দেবে, কারণ আর ট্রাভেলিং 2 ঘন্টা বাকি। সো লিটারালি ভাবছিলাম হয়তো কিছু পাবো না, বাট আলটিমেটলি দিয়ে গেল। যা স্ন্যাক্স বললো বলে নিলাম, আবার যদি ওটা মেন কোর্সে কিছু দিতে হয় তো আমি আর নিতাম না। তো এই স্ন্যাক্সের ফার্স্ট আমি ট্রাই করছি প্যাটিস, খেয়ে দেখি এটা কী প্যাটিস। এর মধ্যে ফুলকপি, কড়াইশুঁটি, কড়াইশুঁটি, একটু ক্যারেট, এসবই রয়েছে। আমাদের কলকাতায় মাঠে
এটা ভালো খেতে, নো ডাউট। এবার চিকেনটা ট্রাই করে দেখা যাক। চিকেন কাবাবের সাইজটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সাইজ। সাইজ ওয়াইজ বলবো না যে খারাপ, ঠিক আছে। টেস্ট ওয়াইজ আরও একটু বেটার হতে পারতো। ঠিক আছে, সফট আছে, জুসিও আছে। ফ্লেভারটা আর একটু বেটার হতে পারতো, মানে টেস্ট ওয়াইজ অতটা আমার কাছে ভালো লাগলো না। এটা একটু দেখিয়ে দিতে হবে কি আছে এক্স্যাক্টলি। পাপড়ি আমার চাট, তো পাপড়ি চাট, দই বড়া এরকম কিছু লাগছে। এটা কি খেয়ে দেখি। দই বড়া, ড্রাই দই বড়া যাকে বলে। ওপর থেকে ভুজিয়া দেওয়া হয়েছে, টক দই রয়েছে, চাটনি আছে, আর মোস্ট অফলি এটা একটা পাপড়ি, ইয়েস পাপড়ি চাট আর দই বড়ার একটা মিক্সড কম্বিনেশন। ওভারঅল স্ন্যাক্স যদি বলেন তাহলে ঠিকঠাক ছিল, অ্যাভারেজের থেকে একটু বেটার বলবো। মানে আমি যা পার্সোনালি শুনেছি এয়ার ইন্ডিয়াতে দে আর ইমপ্রুভিং আ লট। যা আমি মানে নেগেটিভ ভেবেছিলাম যে হয়তো কিছু পাবো না, সো সেদিক দেখতে গেলে আমি পেয়েছি। আর 1.5 ঘন্টা লাগবে, সো এটা খাওয়ার পরে মেবি একটা কফি খাবো, দেন দ্যাটস অল। সো রাইট নাও আমরা বার্লিন ক্রস করছি। এখন আর আমাদের 1 ঘন্টা লাগবে, প্রায় 900 কিলোমিটার লেফট। ইউরোপ টাইমে এখন সন্ধ্যে 6:06 আর আমরা অলমোস্ট প্যারিস পৌঁছে গেছি। আর 150 কিলোমিটার মতো বাকি রয়েছে, সো উইদিন 30 মিনিটস আমরা ল্যান্ড করব। ফাইনালি 9 ঘন্টা 20 মিনিট পর আমরা পৌঁছে গেলাম দ্য সিটি অফ লাভ, প্যারিস। এখন সময় সন্ধে 6:30। শীতকালে 5টার মধ্যেই এখানে বেশ ভালোই অন্ধকার হয়ে যায়। এই চার্লস ডি গল এয়ারপোর্টে কিছু গুরুত্বপূর্ণ ফর্মালিটিসগুলো সেরে বেশ অনেকটা ট্রাভেল করে আমাদের হোটেল অবধি পৌঁছতে হবে। সেই সব অভিজ্ঞতা পরের ভিডিওতে নিয়ে আসছি শুধু তোমাদের জন্য। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিও। খুব শীঘ্রই আসছি। সবাই খুব ভালো থেকো আর নিজেদের বেড়ানোর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো।